Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. So today we'll be discussing about the chapter number 4, Animal Kingdom বা প্রাণী রাজ্য। তো আমরা যতটুকু জানি যে পৃথিবীতে বা এই বাস্তুতন্ত্রে যতগুলো জীব রয়েছে তার মধ্যে বেসিক্যালি যদি আমরা দেখি, সচরাচর আমরা যেগুলো দেখতে পাই, আমরা যেমন মাইক্রো অর্গানিজম বা অণুবীক্ষণিক জীবগুলো যেগুলো সাধারণত দেখতে পাই না, তো আমাদের চোখের সামনে মেইনলি উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য, তাই তো? এই দুটো থেকে বেসিক ভাবেই আমাদের সামনে আসে। এবং তো ফার্স্ট যদি ডিফাইন করি যে কোন কোন জীবকে আমি প্রাণী হিসেবে বলতে পারবো যে এই জীবটি প্রাণী, তো বেসিক্যালি কিছু ক্রাইটেরিয়া, বেসিক্যালি কিছু বেসিক প্রপার্টি রয়েছে যা প্রত্যেকটা প্রাণীর মধ্যে দেখা যায়, প্রত্যেক কিছু কিছু বৈশিষ্ট্য, এবং সেই সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা প্রাণী রাজ্যকে বিভিন্ন ভাগে ভাগ করেছি, তাই তো? তো প্রথমে আমরা দেখবো যে কি সেই ভিত্তিগুলো, শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি, হোয়াট ইজ দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন। আফটার দ্যাট বিভিন্ন প্রাণীদের শ্রেণীবিন্যাস। ওকে, তো বেসিস অফ ক্লাসিফিকেশন কি কি আসছে? इरफान आपकी वॉइस ब्रेक हो रही है। हेलो, आपकी वॉइस ब्रेक हो रही है, नेटवर्क का इशू है शायद। नेटवर्क तो ठीक ही चल रहा है सर। हाँ, बट वॉइस ब्रेक हो रही थी इसलिए मैं आपको इंटीमेट कर रहा हूँ। आप स्टार्ट करो। बेस कहाँ पे थे आप? यही बेसिक पे? हाँ, बेसिस पे। ठीक। তো এমন কিছু ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, যেগুলো যদি একদম প্রাথমিক বৈশিষ্ট্য বলি, তাহলে যে সমস্ত জিনিসগুলো আসে ভিত্তি হিসেবে, সেগুলো হচ্ছে যেমন প্রথম, আমরা জানি প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা জীবের কোষ দিয়ে গঠিত, তো সেই কোষগুলি কিভাবে সজ্জিত একটা দেহের মধ্যে, কোষের সজ্জা রীতি। তারপরে নেক্সট যে জিনিসটা আসে সেটা হচ্ছে দেহের মধ্যে প্রতিসাম্য, অর্থাৎ প্রতিটা প্রাণীকে আমরা নির্দিষ্ট একটা প্রতিসাম্য ভিত্তিতে ভাগ করতে পারি, যে এইটার এটাকে একটা প্লেনে ভাগ করা যাবে, অর এটাকে একের বেশি প্লেনে ভাগ করা যায়, অর এটাকে কোনোভাবেই ভাগ করে আমি সিমেট্রিক্যাল দুটো সমান অংশ পাচ্ছি না। তো সেটা হচ্ছে দেহের প্রতিসাম্য। তারপরে সিলমের প্রকৃতি এবং ডাইজেস্টিভ, সার্কুলেটরি এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ পৌষ্টিক তন্ত্র, সংবহন তন্ত্র এবং জনন প্রক্রিয়া। তো এই সমস্ত কিছু কিছু জিনিস রয়েছে যে সমস্ত ভিত্তিতে প্রত্যেকটা প্রাণী আলাদা, অন্য প্রাণীর থেকে আলাদা, অর্থাৎ হয়তো তার পৌষ্টিক তন্ত্রের মধ্যে কিছু কিছু প্রকার দেখা যাবে যেটা অন্য প্রাণীতে নেই, এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে সংবহন তন্ত্রে বা জননতন্ত্রে যেগুলো অন্য অন্য প্রাণীদের মধ্যে পাওয়া যাবে না। এবং এর সিলোমের প্রকৃতি, এর প্রতিসাম্য, এর কোষের সজ্জারীতি, এই সমস্ত জিনিসগুলোই হয়েছে যেগুলো একটি প্রাণীকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে। তো ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে সংগঠনের স্তর, অর্থাৎ লেভেল অফ অর্গানাইজেশন। যেমন আমি যে বললাম কোষের সজ্জারীতি, তো কোষগুলি কিভাবে সজ্জিত, আমরা জানি যে যেটা বেসিক বায়োলজিক্যাল লেভেল অফ অর্গানাইজেশন আমি ডিসকাস করতে চাই, সেগুলো হচ্ছে সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান সিস্টেম, এই তো। অর্থাৎ কোষ, কোষ থেকে আসে কলা, সেখান থেকে অঙ্গ, কয়েকটি কলা মিলে অঙ্গ, মানে বিভিন্ন প্রকারের কলা একসঙ্গে সমন্বিত হয়ে একটা অঙ্গ তৈরি করে। একের বেশি অঙ্গ যখন একটা স্পেসিফিক কাজে নিয়ত হয় সেটাকে আমরা বলি অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম। তো আমরা দেখবো যে প্রত্যেকটা প্রাণীতে এরকম নয় যে প্রত্যেকটা প্রাণীতে অঙ্গ রয়েছে বা অর্গান সিস্টেম বা অঙ্গতন্ত্র রয়েছে। একদম বেসিক, একদম নিম্ন স্তরের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখবো তাদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ রয়েছে, তাদের মধ্যে কোনো রকম কলাও নেই, তাই তো? কলা আমরা কখন বলি? যখন একই প্রকারের অনেকগুলি কোষ একসঙ্গে একই রকমের কাজ করে, তাই তো? কিন্তু মনে করো যেমন কিছু কিছু সেল রয়েছে, যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, স্পঞ্জ, এদের ক্ষেত্রে তুমি আলাদাভাবে কোনো কলা পাবে না। এতে কি, অনেকগুলো কোষ একসঙ্গে এভাবে অ্যাগ্রিগেট হিসেবে, কোষগুলি শিথিল ভাবে সজ্জিত হয়ে থাকে জাস্ট, এদের মধ্যে কোনো রিলেশন নেই যে এ ওর উপর ডিপেন্ডেন্ট, এ ওর উপর ডিপেন্ডেন্ট, নট লাইক দ্যাট। এদের মধ্যে কি রয়েছে যে প্রত্যেকটা কোষ নিজে নিজের কাজ করছে, কোনো একটি কোষ হয়তো এক্সক্রিয়েশন করছে, কোনো একটা কোষ হয়তো রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসে হেল্প করছে। তো প্রত্যেকটা কোষ শিথিল ভাবে সজ্জিত এবং এদের মধ্যে কোনো রকম, এবার
এদের মধ্যে কোনো কানেকশন। এবার নেক্সট টাইম যখন আসে, এটা হচ্ছে আর প্রথম, তাহলে সেলুলার লেভেল, এটা হচ্ছে কোষের স্তরের, কোষীয় স্তর হয়ে গেল। তারপরে আসছে, মনে করো দু তিনটে সেল, এবার 10-12টা সেল একসঙ্গে সজ্জিত হয়ে একটা বললো যে আমরা 10জন মিলে শ্বাস প্রশ্বাস করছে, আর 10জন মিলে এক্সক্রিশন, আর 10জন মিলে ডাইজেস্টিভ সিস্টেম হেল্প করছে। তো এই যে ডিভিশন অফ লেবার, একটা মানে কার্যগত দিক থেকে যখন কোষগুলি কি করে, নিজেদের মধ্যে শ্রমের বিভাজন করে, যে সমস্ত কাজগুলো করছে সেই কাজগুলো যখন নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তখন সেই অ্যারেঞ্জমেন্টটায় কোষগুলি আর একটু মানে একটু জটিল হয়ে যায়, তাই তো? সেই সমস্ত কেসে আমি বলতে পারি যখন একের বেশি কোষ একসঙ্গে সজ্জিত হয়ে একটা স্পেসিফিক কাজ করছে, তখন সেটাকে বলা হয় টিস্যু বা কলা। তো যে সমস্ত অর্গানিজমে, যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে এই লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, যাদের ক্ষেত্রে এরকম কলা দেখা যায় যে হ্যাঁ, একের বেশি কলা রয়েছে, অর্থাৎ হচ্ছে একের বেশি কোষ একসঙ্গে সমন্বিত হয়ে একটা স্পেসিফিক কাজ করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, এদের মধ্যে অঙ্গ কলা স্তরের সংগঠন দেখা যাচ্ছে, দ্যাট ইজ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। নেক্সট, আরেকটু হাই, যেখানে একের বেশি কলা সমন্বিত হয়ে একটা অর্গান তৈরি করছে, যেমন তুমি প্লাটিহেলমিনথেসিসের ক্ষেত্রে যদি যাও, প্লাটিহেলমিনথেসিস এবং তার থেকে উপরের ফাইলাম গুলোতে, প্রত্যেকটা ফাইলামে বা প্রত্যেকটা জিনিস, একটা জিনিস দেখা যাবে উচ্চ পর্বগুলোতে, যে ওদের মধ্যে একটা স্পেসিফিক কিছু অঙ্গ রয়েছে। যেমন প্লাটিহেলমিনথেসিসে প্রথমবার ডাইজেস্টিভ সিস্টেমটা আসে, অর্থাৎ এই যে একটা খাদ্য নালী, এই যে অঙ্গ একটা, তাই তো? বা ফুলকা তৈরি হলো, এই যে সমস্ত জিনিসগুলো, এই সমস্ত যে অঙ্গ, অঙ্গ কথাটা প্রথম আসে চ্যাপ্টা গ্রিন বা প্লাটিহেলমিনথেসিস থেকে, এবং তারপরে থেকে উচ্চ পর্ব প্রত্যেকটার মধ্যে অঙ্গ পাওয়া যায়। এবার যখন একের বেশি অঙ্গগুলি কি করতে শুরু করে, তাহলে প্লাটিহেলমিনথেসিস এবং হায়ার অর্গানাইজেশনের মধ্যে এটা দেখা যায়। এবার নেক্সট লেভেলে যেটা আসে সেটা বোঝার চেষ্টা করি, যে এখানে অ্যানিলিট, তাইতো, বা সন্ধিবদ্ধ প্রাণী, সরি, অঙ্গুরিমাল প্রাণী, আর্থ্রোপড বা সন্ধিবদ্ধ প্রাণী, মোলাস্ক বা সম্বুক যেগুলো রয়েছে, এবং একাইনোডার্ম বা কন্টক, সবগুলো আমরা ডিসকাস করবো এক এক করে, কর্ডাটা, এই সমস্ত জিনিসগুলোতে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একের বেশি অঙ্গ মিলে একটা অঙ্গতন্ত্র তৈরি করে। যেমন আমি যখন বলছি আমার পৌষ্টিক তন্ত্র, তখন সেখানে শুধুমাত্র মুখ, খাদ্যনালী বা আহ পাকস্থলী আসছে না। স্পেসিফিক শুধু পাকস্থলীকে আমি পৌষ্টিতন্ত্র বলতে পারি না, পাকস্থলী, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, সবাইকে মিলে, সবাই মিলে যে একটা স্পেসিফিক কাজ করছে, সেটা কি? খাবারকে ভাঙা এবং খাবার থেকে পুষ্টিটা গ্রহণ করা, এবং যে যে বর্জিত পদার্থগুলোকে বের করে দেওয়া, তাই তো? এই যে পুরো একটা স্পেসিফিক ফাংশনে, যে একের বেশি অঙ্গ একে অপরের সঙ্গে কানেক্টেড, এই একটা সিস্টেমের মতো, একটা তন্ত্রের মতো সেটা হচ্ছে অঙ্গতন্ত্র। এবং এই অঙ্গতন্ত্র কোথেকে শুরু হচ্ছে? অ্যানিলিটা থেকে, অর্থাৎ অঙ্গুরিমাল প্রাণী থেকে শুরু হবে, এবং তার থেকে যত উঁচু পর্ব রয়েছে সবগুলো পর্বের মধ্যেই এই সংগঠনটা দেখা যায়। কিন্তু যখন অঙ্গতন্ত্রের কথা বলছি, তখন অঙ্গতন্ত্রের মধ্যে জটিলতা রয়েছে। যেমন আমি যদি বলি পৌষ্টিকতন্ত্র, তো চ্যাপ্টা কৃমিদের পৌষ্টিকতন্ত্র কিরকম? তাদের ক্ষেত্রে আমরা জানি যে এদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক অঙ্গতন্ত্র সৃষ্টি হয়নি, তাদের ক্ষেত্রে কি ছিল? একটা স্পেসিফিক শুধু অর্গান ছিল, যে একটি অঙ্গ রয়েছে, যে একটি অঙ্গ পৌষ্টিক মানে খাদ্যের খাবার গ্রহণ, সেটার বর্জন বা সেটার পুষ্টিকরণে হেল্প করেছিল। সেটা ছিল কি? যে একটাই ওপেনিং রয়েছে, সিঙ্গেল ওপেনিং আউট অফ দ্য বডি, যেটা মাউথ এবং অ্যানাস দুটো হিসেবে কাজ করছিল, এরকম। কিন্তু পরবর্তীকালে কমপ্লিট একটা ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ক্ষেত্রে অ্যানিলিডার দেখো, তাহলে কি একটা কমপ্লিট মাউথও রয়েছে আর কমপ্লিট একটা অ্যানাস, তাই তো? একটা মুখ এবং মুখছিদ্র পায়ুছিদ্র দুটো আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট। তো এটাকে আমি বলতে পারি কমপ্লিট। এখানে দেখো, যেখান দিয়ে খাবার আসে সেখান দিয়ে বেরোচ্ছে, এটা কমপ্লিট নয়, এটা ইনকমপ্লিট। তাহলে এখানে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায় কাদের? চ্যাপ্টা কৃমিতে। কিন্তু অ্যানিলিডা, আর্থ্রোপোডা বলো, এদের সব ক্ষেত্রে কমপ্লিট দেখা যাচ্ছে। সংবহনতন্ত্র সেরকম দুভাবে হতে পারে, একটি সংবহনতন্ত্র হতে পারে মুক্ত প্রকৃতির, একটা হতে পারে যুক্ত প্রকৃতির। মুক্ত কখন বলছি আমি? মুক্ত আমি তখনই বলবো যখন রক্ত কোষের সঙ্গে সংস্পর্শে আসে, কোষের সংস্পর্শে আসে, অর্থাৎ রক্ত বাহিত হয়ে 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 একটা ফ্রি স্পেসে রক্তগুলো সব ছড়িয়ে যায়, সেখানে কোষগুলো থাকে এবং কোষগুলো ডিরেক্টলি সেখান থেকে নিউট্রিশন নিচ্ছে, ডিরেক্টলি সেখান থেকে গ্যাস এবং খাদ্যদ্রব্যগুলো যেগুলো সেগুলো গ্রহণ করছে। কিন্তু আমি এটাকে বদ্ধ সংবহনতন্ত্র কখন বলবো বা ক্লোজ টাইপ কখন বলবো? যখন রক্ত কখনোই প্রত্যেক সময় কোনো না কোনো একটা ভেসেল বা কোনো না কোনো একটি রক্ত বাহের মধ্যে যখন সংবাহিত হয়,
তখন সেটাকে আমি বলি ক্লোজ টাইপের। যেমন হিউম্যান বডিতে দেখো, আমাদের রক্ত সবসময় আর্টারি, ভেইন, ক্যাপিলারি, কখনো রক্ত কিন্তু কোনো ফ্রি স্পেসে বেরোচ্ছে না, সবসময় বদ্ধ রয়েছে। তো এই যে ক্লোজ সিস্টেম হলো বা বদ্ধ সংবহন তন্ত্র হলো, এতে লাভ কি বা এর আমরা বেনিফিট কি পেলাম? তো বেসিক্যালি এভাবে আমরা বলতে পারি যে যখন বদ্ধ সংবহন তন্ত্র তৈরি হলো, তো বদ্ধ সংবহন একটা বেসিক যে লাভটা হয়েছিল সেটা হচ্ছে এদেরকে কন্ট্রোল করা খুব সহজ। আমরা জানি, মনে করো আমাদের কাছে যদি জল একটা পাইপের মধ্যে থাকে, তাহলে সেই পাইপের জলটাকে কন্ট্রোল করা খুবই সহজ, রাদার দেন যদি সেটা কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই তো? তো সেরকমই হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে কন্ট্রোলটা বেশি এসেছিল। রক্তের আমরা চাপকে কন্ট্রোল করতে পারছিলাম, যখন উচ্চ রক্তচাপ হয়েছে চাপকে কমানো, নিম্ন রক্তচাপ হয়েছে চাপকে বাড়ানো। তো সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য ধীরে ধীরে অভিযোজনের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলি ডেভেলপ হয়েছে। নেক্সট হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। তো সিমেট্রি আমি যদি বলি, তো কিছু কিছু এমন প্রাণী রয়েছে যারা যাদেরকে কোনো তল দিয়ে ভাগ করা যায় না। যেমন আমি একটা যদি এরকম একটা প্রাণী বলে দিই যে এরকম এরকম টাইপের, বলো কোনো প্লেনে যদি আমি ভাগ করছি, কোনো প্লেনে ভাগ করলেই বা যে কোনো তলে ভাগ করে দেখো, কোনো তলেই দুটি সমান অংশ পাওয়া যাচ্ছে না। তাহলে সেই সমস্ত প্রাণীগুলোকে বলা হবে অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম। যেমন স্পঞ্জ, বেশিরভাগ স্পঞ্জটাই অ্যাসিমেট্রিক্যাল হয়ে থাকে। এবার আর দুটো টাইপের প্রতিসাম্য আছে, সেটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি বা অডিও প্রতিসাম্য। এবার এই কথাটার মানে বুঝি। রেডিয়াল মানে হচ্ছে রেডিয়াস বরাবর, অর্থাৎ আমি যদি একটা প্রাণীকে মনে করি যে এরকম একটি প্রাণী রয়েছে, এর আমি যে কোনো রেডিয়াস বরাবর যদি একটা তল ইমাজিন করি, তো সেই তলের রেসপেক্টে সবসময় দুটি সমান অংশ পাওয়া যায়। তো সেই সমস্ত কিছুগুলোকে আমি বলবো এই সমস্ত সিমেট্রি বা এই প্রতিসাম্যকে বলা হয় অডিও প্রতিসাম্য। এবং এটা কাদের মধ্যে দেখা যায়? এটা এটা মেইনলি দেখা যায় সিলেন্টারেটস, তারপর টিনোফোরা, একাইনোডার্মাটা বা কন্টক ত্বকীদের মধ্যে এটা দেখা যায়। অন্যদিকে সন্ধিল পদ, সরি, সন্ধিপদ বা অঙ্গুরিমার প্রাণী বা অ্যানিলিডা আর্থ্রোপড, এদের ক্ষেত্রে যদি দেখি, এদের ক্ষেত্রে এরকম আমি পাবো না যে যে কোনো তলে ভাগ করে দাও দুটো হাফ, দুটো সমান অংশ পাওয়া যাবে, এরকম নয়। এদের ক্ষেত্রে বডির একটা স্পেসিফিক প্লেন রয়েছে। যেমন আমাদের হিউম্যান বডির কথা বলি, হিউম্যান বডিকে যদি আমি যে কোনো তলে ভাগ করি সমান অংশ পাবো না, এখানে যদি করি পাবো না, কিন্তু একটা স্পেসিফিক রয়েছে। দেখো এই ভাবে যদি আমি ভাগ করি, সমান দুটি অংশ পাচ্ছি, তাই তো? রাইট হাফ, লেফট হাফ, সমান দুটি অংশ। তো এই যে আইডেন্টিক্যাল রাইট লেফট হাফ, যখন মানে সমান দুটি অংশ, এক্সাক্ট দুটি অংশ শুধু পাবো একটা প্লেন দিয়ে যখন ভাগ করা যাবে, তখন সেটাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে তিনটাই প্রতিসম দেখা যায়। তাহলে আমরা এখন অব্দি দুটো শ্রেণীবিন্যাসে ভিত্তি পড়েছি। এক, কোষের সংগঠন স্তরগুলি, তারপরে তাদের প্রতিসমতা। এবার নেক্সট যে জিনিসটা আসে সেটা হচ্ছে দেহের মধ্যে যে সংগঠনগুলি রয়েছে, অর্থাৎ কিভাবে দেহের প্রত্যেকটা অঙ্গ বা প্রত্যেকটা পার্ট তৈরি হচ্ছে। তো সেটা যদি দেখতে যাই, তো একদম ভ্রূণ অবস্থায় কিছু কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে শুধুমাত্র দুটি ভ্রূণ স্তর দেখা যায়, এটা হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে সেই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় দ্বিস্তরীয় প্রাণী, দ্বিস্তরীয় দেহ সংগঠনযুক্ত, ডিপ্লোব্লাস্টিক। এবার এদের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখার মতো এই যে এদের ক্ষেত্রে কোনো অনেক সময় কি হয় যে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে একটা আনডিফারেন্সিয়েটেড লেয়ার, তো একটা এমন স্তর পাওয়া যায় যে স্তরটি অবিভেদিত, মানে এটা না একটোডার্মে পরিণত হয়েছে, না এন্ডোডার্মে পরিণত হয়েছে, না অন্য কোনো স্তরে পরিণত হয়েছে। তো সেই অবিভেদিত স্তরটাকে বলা হয় মেসোগ্লিয়া। এবং এই ডিপ্লোব্লাস্টিক বা এর অপর নাম বলতে পারি দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরীয় বলেছি। এবার কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, কিছু কিছু এমন প্রাণী রয়েছে যাদের ভ্রূণ অবস্থায় তিনটি ভ্রূণ স্তর দেখা যায়। সেগুলো কি কি? বাইরে একটোডার্ম ছিল অলরেডি, ভিতরে এন্ডোডার্ম ছিল, আর মাঝখানে আরেকটা লেয়ার চলে আসলো, সেটা হচ্ছে মেসোডার্ম। তো এই যে যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম চলে আসে, তাদেরকে বলছি ত্রিস্তরীয় প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক। তারপরে যে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে সম্বন্ধে আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দেহ গহ্বর অর্থাৎ সিলোম।
বা সিলম কথাটার মাধ্যমে অনেক কিছুই বোঝানো হয়, কিন্তু আমরা এখানে যে সিলমটা বোঝাচ্ছি, যে দেহ গহ্বরের কথা বলছি, সেটি হচ্ছে যে দেহ গহ্বরের ক্ষেত্রে আমরা সিলম প্রথমে বুঝি ডেফিনেশনটা কি, আমরা কখন বলতে পারবো যে এটা একটা দেহ গহ্বর বা এটা একটা সিলম। তো যে জিনিসটা একটা সিলমকে ডিফাইন করে সেটা হচ্ছে যে দেহের প্রাকার বা দেহের যে বডি ওয়াল যেটা রয়েছে, মনে করো আমার এটা বডি ওয়াল, আর এই বডি ওয়াল আর একটা হচ্ছে পৌষ্টিক নালী, গাট ওয়াল, পৌষ্টিক নালীর যে প্রাচীরটা রয়েছে, পৌষ্টিক নালীর প্রাকার। একটা হচ্ছে দেহ প্রাকার বা দেহের যে ওয়ালটা রয়েছে যার মাধ্যমে দেহ বাহ্যিক পরিবেশ থেকে বিবেচিত, এবং আরেকটা হচ্ছে পৌষ্টিক নলীর যে প্রাকারটা বা যে বাউন্ডারিটা, যে ওয়াল রয়েছে। এই দুটোর মাঝখানে যদি আমি এখানে কোনো একটা স্পেস বা এখানে কোনো একটা ক্যাভিটি, গহ্বর দেখতে পাওয়া যায়, সেই গহ্বরটা হচ্ছে, এই গহ্বর এইদার হয় এটা প্রেজেন্ট আর এটা অ্যাবসেন্ট, এটা থাকতেও পারে না থাকতেও পারে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি সেই সমস্ত প্রাণীকে বলবো সিলোমেট প্রাণী বা সিলোম যুক্ত, আর যাদের ক্ষেত্রে থাকবে না তারা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোম বিহীন, তাই তো? এবার সিলোমেট কারা, কাদের ক্ষেত্রে সিলোম পাওয়া যায় এক্স্যাক্টলি, সেটা হচ্ছে তুমি অঙ্গুরিমাল থেকে শুরু করে অ্যানিলিড, আর্থ্রোপোডস, মোলাস্ক, এখানোডার্ম, হেমিকর্ডেটা সবার মধ্যে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু প্রাণী এরকম রয়েছে, যেমন এই যে এটা হচ্ছে উদাহরণ একটা, এটা দেখো দেহের বাইরে দেহের স্তর আর পৌষ্টিক নলীর স্তর, পৌষ্টিক নলীর দেহের প্রকার, পৌষ্টিক নলীর প্রকার, দুটোর মাঝখানে এই যে গহ্বরটা, এই কিছু কিছু ক্ষেত্রে দেখো গহ্বর রয়েছে, কিন্তু এই গহ্বরটা, এবার সিলোমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সবসময় লাইন্ড বাই মেসোডার্ম। যদি মেসোডার্ম ক্যাভিটি দ্যাট ইজ লাইন্ড বাই অলওয়েজ মেসোডার্ম। এবার যদি কোনো ক্ষেত্রে কমপ্লিটলি মেসোডার্ম দিয়ে কমপ্লিটলি না থাকে, যেমন এই ক্ষেত্রে দেখো মেসোডার্ম কমপ্লিটলি কভার করছে না, স্ক্যাটার্ড পাউচ পাউচ হিসেবে, মানে কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে থাকে থলির মতো, তাহলে সেই সমস্ত কেসগুলোতে আমি বলতে পারি না যে কমপ্লিট ছিল বা কমপ্লিট গহ্বর পাচ্ছি। তো সেই সমস্ত দেহ গহ্বর গুলোকে, সেই সমস্ত প্রাণীগুলোকে, সেই সমস্ত দেহ গহ্বর সিউডোসিলম, ছদ্মশিলম। আর সেই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় ছদ্মশিলম যুক্ত বা সিউডোসিলম। আর যাদের ক্ষেত্রে অনুপস্থিত তাদের ক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাসিলোমেট, যেমন চ্যাপ্টাক্রিমি। এবার তোমরা বলো যে চ্যাপ্টাক্রিমি থেকেই কেন আমি এই সমস্ত ফিলম কথা ব্যবহার করছি, কারণ তার আগে অবধি ত্রিস্তরীয় দেহস্তরটাই ছিল না, তার আগে সবগুলোর মধ্যে দ্বিস্তরীয় ছিল, শুধুমাত্র এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। প্লাটিহেলমিনথেস থেকে আমরা জানি প্রথম ত্রিস্তরীয় দেহ গঠন শুরু হয়েছে, অর্থাৎ এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে মেসোডার্ম আসছে। এবার সেই মেসোডার্মের মধ্যে যদি ক্যাভিটি থাকে তাহলে সেটা হয়ে যাবে সিলোমেট, যদি ছদ্ম সিলম থাকে তাহলে। তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে খন্ডি ভবন বা সেগমেন্টেশন। খন্ডি ভবন কথাটা মানে কি, কিছু কিছু প্রাণী এরকম রয়েছে যাদের দেহকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে উভয় দিক থেকে কিছু পুনরাবৃত্তির কিছু খণ্ডে পুনরাবৃত্তি হিসেবে মানতে পারো। যেমন মনে করো আমি যদি একটা কেঁচো নিই, তো কেঁচোর শরীরে যদি গঠনটা দেখি আমরা এক্সাক্ট কিরকম হয়, এরকম দেখি, গুটি 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 গুটি। তো এই প্রত্যেকটা স্পেসিফিক অংশ দেখে এই অংশটা বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট। এই যে একটা খণ্ডের পুনরাবৃত্তির কারণে যে সমস্ত প্রাণীতে এরকম দেখা যায় যে একটা খণ্ড বারবার পুনরাবৃত্তি হচ্ছে, সেই সমস্ত প্রাণীতে দেখা যায় এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় মেটামারিজম। যেমন আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি যে হ্যাঁ প্রত্যেকটা অংশ ছোট ছোট অংশ রয়েছে, প্রত্যেকটা অংশকে বলা হয় মেটামার, আর এই ঘটনাটাকে বলা হয় মেটামারিজম। তাহলে এই যে একটা মেটামার খন্ডি ভবন দেখা যাচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা মেটামার, অনেকগুলো মেটামারের পুনরাবৃত্তি দেখা যায় প্রত্যেকটা খণ্ডের, এই ঘটনাটাকে বলা হয় খন্ডি ভবন। তো প্রত্যেকটা প্রাণীতে এই খন্ডি ভবনটা পাবো না, কিছু কিছু প্রাণী রয়েছে যাদের মধ্যে খন্ডি ভবন প্রেজেন্ট, কিছু কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট। ঠিক আছে? এবার খন্ডি ভবন শুধু এরকম না যে বাইরে থেকে দেখা যাবে, অনেক সময় খন্ডি ভবন অভ্যন্তরীণ খন্ডি ভবনও দেখা যায়, তাই তো? যে দেহের ভিতরে যে পার্ট গুলো রয়েছে। খন্ডি ভবন আসলে কি, খন্ডি ভবন হচ্ছে আমি বাইরে থেকে, মনে করো আর্থন, আর্থন হচ্ছে তুমি একটা পার্ট নিয়ে নি, এই পার্টটা, তো এই পার্টে বাইরে যেরকম একটা খন্ড দেখা যাচ্ছে ভিতরেও ঠিক সেরকমই আছে, অঙ্গগুলো ঠিক এভাবেই খণ্ডিত। ঠিক আছে? তো সেটা হচ্ছে খন্ডি ভবন। নেক্সট হচ্ছে নোটোকট। এবার নোটোকট কথাটা কি, কিছু প্রাণী রয়েছে
যারা ভ্রূণকালে, যখন ভ্রূণ থেকে তারা পরিণত হচ্ছিল, পরিণততে, তো সেই ক্ষেত্রে ভ্রূণের বৃদ্ধিকালে একটা পৃষ্ঠদেশ বরাবর, একদম পৃষ্ঠদেশ বরাবর একটি মেসোরাম থেকে উৎপন্ন, মেসোরাম স্তর থেকে উৎপন্ন দণ্ডের মতো একটা গঠন দেখা যায়। সেই গঠনটাকে আমরা বলে থাকি নোটোকর্ড। যাদের মধ্যে এটা প্রেজেন্ট তাদেরকে বলা হয় কর্ডেটস, আর যাদের মধ্যে এটা প্রেজেন্ট নয় তাদেরকে বলি নন কর্ডেটস। যারা প্রেজেন্ট তাদের বলে কর্ডাটা, আর যাদের মধ্যে নেই তারা হচ্ছে নন কর্ডাটা। যেমন পরিফেরা থেকে শুরু করে একাইনোড্রাম অব্দি এরা সবাই হচ্ছে, এদের মধ্যে কর্ডেটা নেই, মানে এদের মধ্যে কোনো কর্ড, নোটোকর্ড পাওয়া যায় না ভ্রূণকালে, তাই এদেরকে বলা হয় নন কর্ডেট। আর এখানে আমরা পর থেকে হেমিকর্ডেটা, কর্ডেটা এই সমস্ত প্রাণীগুলোকে, যেহেতু এদের মধ্যে কর্ড, নোটোকর্ড দেখা যায় ভ্রূণ অবস্থায়, তাই এদেরকে বলা হয় কর্ডেটা। ঠিক আছে, তো এখন অব্দি আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো পড়লাম। কি কি ভিত্তি ছিল? অঙ্গ সংগঠন, প্রতিসাম্যতা, সিলোমের প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, তারপর আরো কিছু জিনিস ছিল যেমন নোটোকর্ড, সেগমেন্টেশন, ডিপ্লোপ্লাস্টিক অর টিপ্লোপ্লাস্টিক। একটা জিনিস আমি লক্ষ্য করতে পারি যে একটা ছক টাইপের দেওয়া রয়েছে যেখানে সবগুলো শ্রেণীবিন্যাস লগভগ করার চেষ্টা হচ্ছে। তো আমি আরো কিছু জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি, তোমার নিতে পারো। টিপ্লো, টিপ্লো। তো তোমার সে অ্যানিমেলিয়া, প্রাণী, অর্থাৎ প্রাণীর ডেফিনেশন হিসেবে এটা মাল্টি সেলুলার হবে। এরা একের বেশি কোষ দিয়ে গঠিত এবং এরা লোকোমোশন করতে পারে। তো সবাই করতে পারে না, কিছু কিছু এক্সেপশন রয়েছে। এবং এরা সবাই হেড, এরা সবাই কিরকম হয়, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা নিজেদের খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, তো লেভেল অফ অর্গানাইজেশন পুরো প্রথম থেকে শুরু করে একদম শুরুতে কি আসছে, সেলুলার, কোষীয়, কোষীয় স্তর যেগুলো দেখা যায়। ঠিক আছে, সেটা, এবং সিমেট্রি একদম অপতিসম, সিলম প্রেজেন্ট নয়। কি রয়েছে, পরিফেরা। এবার টিস্যু লেভেল কোথায় আসছে, সিলেন্টার্ড এবং টিনোফোরাই, টিস্যু লেভেল। অর্গান লেভেল ছিল প্লাটিহেলমিনথেস, আসকালমিনথেস, অর্গান লেভেল। এদের মধ্যে কোনো, যেহেতু কোনো ডিপ্লো মানে 30 স্তরই নেই, তাহলে সিলোমের তো কোনো কথাই আসে না। তো এটা সিলোমেট, এটা সিলোমেট, এটা সিলোমেট। এদের ক্ষেত্রে একটা মেসোরাম দিয়ে কিছু কিছু থলির মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু কিছু গহর, তো এরা সিউডো ছিলাম বা ছদ্ম ছিলাম দেখা যায়। আর এদের ক্ষেত্রে প্রকাশ ছিলাম দেখা যায় একদম। তো এটা ছিল কিছু ক্লাসিফিকেশন। আর কর্ডাটা শুধুমাত্র এই এখান থেকে বলতে পারে এরা শুধু কর্ডাটা, বাকি সবাই হচ্ছে নন কর্ডেট। ঠিক আছে, দ্যাটস অল। এবার আমরা প্রত্যেকটা কি করছি, প্রত্যেক আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি বুঝে গেছি। এবার আমরা প্রত্যেকটা প্রাণী রাজ্যকে অনেকগুলি ছোট ছোট ফাইলামে ভাগ করা হয়েছে, অনেকগুলো পর্বে ভাগ করা হয়েছে। যে সমস্ত পর্বগুলো কি কি? প্রথম যে পর্বটা আছে সেটা হচ্ছে পরিফেরা। এই পর্বের যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা সচরাচর স্পঞ্জ নামে পরিচিত। এরা সাধারণত মেরিন অর্থাৎ সামুদ্রিক হয়ে থাকে এবং অ্যাসিমেট্রিক্যাল বা অপরিসম। এখানে যতগুলো ফিচার আমি এখন অব্দি লিখেছি, এই সমস্ত ফিচার গুলো যদি এই ছকটা কারো হয়ে যায় একবার মুখস্থ, তাহলে সে অনেকগুলো ফিচার না দেখেই বলে দিতে পারবে। তাই তো, এবার এখানে আমাদের কিছু স্পেসিফিক টার্মকে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, যেমন অ্যাসিমেট্রিক্যাল জিনিস আমরা অলরেডি পড়েছি, এই জিনিসগুলো এখানে রিমেম্বার করার দরকার নেই। এখানে আমরা কি দেখলাম যে এদের এরা স্পঞ্জিলায় পরিচিত, এরা সামুদ্রিক, সাধারণত মাল্টিসেলুলার। আমরা জানি প্রাণী মানে মাল্টিসেলুলার হবেই। লেভেল অফ অর্গানাইজেশন, সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখা যায়, কোন স্তর, কোষীয় স্তর দেখা যায় সংগঠনের। এবার এখানে একটা স্পেসিফিক বা একটা আইডেন্টিফাইং ফিচার বলতে পারো, সেটা হচ্ছে এদের মধ্যে ওয়াটার ট্রান্সপোর্ট বা ক্যানাল সিস্টেম রয়েছে। হোয়াট ইজ ওয়াটার ক্যানাল সিস্টেম বা ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম? সেটা হচ্ছে
এদের যদি দেহটি দেখো, দেহের মধ্যে অনেক ছোট ছোট কিছু কিছু এরকম ছিদ্র রয়েছে। এই ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে প্রবেশ করছে নামক সূক্ষ্ম ছিদ্রগুলো দিয়ে। এবং এই যে দেহের কেন্দ্রের মধ্যে যে একটা গহ্বর দেখা যাচ্ছে, আমরা জানি গহ্বরের যে কথাটার জন্য আমরা ইউজ করে থাকি সিলম কথা। স্পঞ্জের মধ্যে রয়েছে তাহলে স্পঞ্জ সিল। এবার এই স্পঞ্জশীলের মধ্যে জলগুলো প্রবেশ করলো, বেরোবে কোন দিক দিয়ে? তো জলগুলো বেরোনোর রাস্তা হচ্ছে এদের মধ্যে আরেকটা অপেক্ষাকৃত বড় টাইপের একটা ছিদ্র থাকে, যেটাকে আমরা বলি অস্কিউলাম। ঠিক আছে, ওকে। এবার এই যে পাথওয়েটা আমরা দেখলাম, এই যে নালিকা তন্ত্রটা, এই নালিকা তন্ত্র কি কিসে সাহায্য করছে? নালিকা তন্ত্রের মাধ্যমে খাবার খাবার আসছে, তার সঙ্গে সঙ্গে গ্যাস আসবে, তাহলে অবশ্যই রেসপিরেটরি এক্সচেঞ্জে হেল্প করছে, ফুড গ্যাদারিং এ হেল্প করলো, তাই তো? তাহলে এরা কি করছে আমাদেরকে? খাদ্য সংগ্রহ, গ্যাসের বিনিময়, তার সঙ্গে সঙ্গে দেহে থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ গুলো আছে সেগুলোকে বহিষ্কাশনে হেল্প করে, বর্জ্য নিষ্কাশনেও সহায়তা করছে। এবার এই যে স্পঞ্জসিল রয়েছে বা একদম কেন্দ্রীয় যে গহ্বরটা রয়েছে, এই গহ্বরটা হচ্ছে এর স্পঞ্জসিলটা কি কিছু কোষ থাকে যেটা এর পুরো গাত্রটাকে আবৃত করে রাখে। এই কোষগুলিকে আমরা বলে থাকি কোয়ানোসাইট বা কলার সেল। ঠিক আছে, কলার কোষ। এবং আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে এদের ক্ষেত্রে ডাইজেশন ইন্টারসেলুলার, কারণ আমরা জানি এই ক্ষেত্রে সমস্ত কাজগুলো কে করছে? সেল। কারণ এদের ক্ষেত্রে কোনো রকম কলা বা অঙ্গ এরকম টাইপের কিছু নেই, তো যা কিছু হচ্ছে কোষের ভিতরেই হচ্ছে। তো এদের ক্ষেত্রে যে পুষ্টিতন্ত্র সেটা কিরকম? এদের পুষ্টিটা কিরকম? অন্তঃকোষীয় পরিপাক। ঠিক আছে, দেহের অন্তঃকঙ্কালটা কিভাবে গঠিত সেটা হচ্ছে না কিছু স্পিকিউল বা স্পঞ্জিন নামে ফাইবার রয়েছে যারা এদের কঙ্কালটি গঠন করে। এবার রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে যদি ব্যাখ্যা করি তাহলে সেটা হচ্ছে যে এদের প্রাণীদের মতো কোনো লিঙ্গভেদ দেখা যায় না, এরা সবাই উভলিঙ্গ প্রাণী হয়। অর্থাৎ উভলিঙ্গ মানে কি? এরা নিজেরাই শুক্রাণু তৈরি করবে, স্পাম তৈরি করবে, আবার নিজেরাই এগ বা ডিম্বাণু তৈরি করবে। এরা উভলিঙ্গ, হার্মাফ্রোডাইট। ঠিক আছে, ডিম্বাণু এবং শুক্রাণু দুটোই একই প্রাণী, একই স্পঞ্জ বা একই প্রাণী তৈরি করছে। এবং এটা তো ছিল হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, তাই তো? এবার অযৌন জনন প্রক্রিয়া দেখা যায় এদের মধ্যে। ঠিক, অযৌন জনন প্রক্রিয়া কি? সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। অর্থাৎ একটা কোনো একটা খন্ড এখান থেকে আলাদা হয়ে গেলে সেই পার্টটা থেকে একটা পুরো স্পঞ্জ তৈরি হয়ে যেতে পারে। যৌন জননের মধ্যে আর কি রয়েছিল? হ্যাঁ, যে ফার্টিলাইজেশন বা নিষেক প্রকৃতি কিরকম হয়? নিষেকটা কিরকম হবে? নিষেক ইন্টারনাল, অর্থাৎ কোষের ভিতরে হয়ে থাকে। ঠিক আছে, কোষের ভিতরে মানে দেহের ভিতরে হয়ে থাকে। অনেক সময় কি হয় যে শুক্রাণু আলাদাভাবে রিলিজ হলো, ডিম্বাণু আলাদাভাবে রিলিজ হলো, বাইরে গিয়ে এরা মিট করলো, তো সেটা হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর এরকম হতে পারে যে দেহের মধ্যেই ডিম্বাণু তৈরি হচ্ছে, দেহের মধ্যে শুক্রাণু, তো এদের মধ্যে ফিউশন হয়ে গেল, এটা হচ্ছে ইন্টারনাল। বা এরকম হতে পারে দেহের মধ্যে ডিম্বাণু রয়েছে, বাইরে থেকে আসলো, ভিতরে করলো, তো সেটা হচ্ছে ইন্টারনাল। দেহের ভিতরে হলে ইন্টারনাল, বাইরে হচ্ছে এক্সটার্নাল। এদের নিষেক প্রকৃতির, অন্তঃনিষেক প্রকৃতি, অন্তর অন্তঃনিষেক প্রকৃতি দেখা যায়। এবং ইনডাইরেক্ট বা পরোক্ষ, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট সাধারণত বেসিক্যালি জিজ্ঞেস করা হয় না, তো বেশি দিমাগ লাগিয়ে আপনি। ঠিক আছে, এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে এদের যে লার্ভার দশাটা রয়েছে সেই লার্ভা দশাটা পূর্ণাঙ্গ প্রাণী থেকে অনেক বেশি আলাদা। ঠিক আছে, এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পল আমাদের কি কি রয়েছে? বেসিক্যালি এক্সাম্পল হচ্ছে স্পঞ্জি, স্পঞ্জিলা, বা যেটাকে আমরা বলি স্বাদু জলের স্পঞ্জ। ইউস্পঞ্জিয়া, বা যেটাকে আমরা বলি বাথ স্পঞ্জ। এখানে দেওয়াও রয়েছে, দেখতে পারো এটা ইউস্পঞ্জ। অনেকটা লাগছে না যে বাথ করে যে সমস্ত আমরা স্নান করার সময় ইউজ করে থাকি স্পঞ্জ টাইপের, তো বাথ স্পঞ্জ, ইউস্পঞ্জিয়া। স্পঞ্জিলা, এটা হচ্ছে স্পঞ্জিলা, স্বাদু জলের স্পঞ্জ। আর এই স্পঞ্জটাকে যদি ধ্যান দিয়ে দেখো, সাইকন বা স্কাইফা, তিনটে নাম রয়েছে। নেক্সট যে পর্বটা আসে সেটা হচ্ছে সিলেন্টারেটা বা নিডারিয়া। তো প্রথমে আমরা বুঝবো এদের নামটা সিলেন্টারেটা বা নিডারিয়া কেন। তো
এদের নাম সিলেন্টার এটা এই জন্যই যে ভালো করে দেখি, নিডেরিয়া কথাটা কোত্থেকে এসছে, যে না এদের নাম নিডেরিয়াটা এসছে নিডোব্লাস্ট বা নিডোসাইট, নিডোব্লাস্ট বা নিডোসাইটের মতো, নিডোব্লাস্ট বা নিডোসাইট শব্দটা থেকে নিডেরিয়া এসছে। তো এই নিডোব্লাস্ট বা নিডোসাইট কি? আসলে নিডোব্লাস্ট বা নিডোসাইট হচ্ছে এদের মধ্যে কিছু দংশক থলি থাকে। ধ্যান দিয়ে দেখো, এই দেখো এটা হচ্ছে একটা নিডোব্লাস্ট উদাহরণ, দেখতে পাচ্ছ দংশক থলি, স্টিঙ্গিং ক্যাপসুল, স্টিঙ্গিং ক্যাপসুল বা দংশক থলি, বা নিমাটোসিস্ট বলে এটাকে, নিমাটোসিস্ট, সিস্ট মানে তো থলি, তো নিমাটোসিস্ট। ওকে, এবার এই নিডোব্লাস্ট গুলোকে এরা কি বিশের জন্য ইউজ করে থাকে? এরা এটাকে ইউজ করে থাকে অ্যাঙ্করেজ, অর্থাৎ কোনো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে, বা ডিফেন্স সংরক্ষার্থে, আত্মরক্ষার্থে, বা খাদ্য সংগ্রহণের কাজে ব্যবহার করে থাকে, ক্যাপচার অফ দ্য প্রে। কোথায় এরা প্রেজেন্ট থাকে? না এরা প্রেজেন্ট থাকে কোর্সিকা এবং দেহের মধ্যে, টেন্টাকলস এবং বডির মধ্যে, ঠিক আছে। এবং এদের শরীরের মধ্যে একটা সেন্ট্রাল গ্যাস্ট্রোভাস্কুলার ওপেনিং দেখা যায়, একদম সেন্টার বরাবর একটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার কেন বলছে? এর মধ্যে খাবারও আসছে, আবার এর মধ্যে ভাস্কুলার সিস্টেম, অর্থাৎ যে পরিবহন সংবহন তন্ত্রটা এর মাধ্যমে গঠিত হচ্ছে। তো যেহেতু দুটোই হচ্ছে একসঙ্গে, তাই এটাকে হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বা বলতে পারো এরকম বাংলা কোনো টার্ম নেই, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি হয়। তো গ্যাস্ট্রোভাস্কুলার একটা গহ্বর দেখা যায়, এই সিলেন, এই যে সিলেন্টান দেখা যায়, সিলেন্টা, তাই এদের নাম হচ্ছে সিলেন্টার। এটা একটা স্পেসিফিক সিলেন্টার থাকার জন্য, সিলেন্টার থাকার জন্য এর নাম হচ্ছে সিলেন্টার, ঠিক আছে। এদের দেহের গঠন আমরা জানি অলরেডি, ডিপ্লোপ্লাস্টিক টিস্যু লেভেলের, হ্যাঁ ওখানে কোষীয় স্তর ছিল, এটা ছিল, এরা হচ্ছে কলাস্তরীয় সংগঠন দেখা যায়। তারপরে আর এদের এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি রয়েছে, একটা ওপেনিং রয়েছে, সেই ওপেনিংটা আমরা বলি হাইপোস্ট্রম, মুখের মতো। ডাইজেশন এখানে এক্সট্রা, এখানে ডাইজেশন মনে রাখবো, ডাইজেশন এই ক্যাভিটির মাধ্যমে হয়, কোষের ভিতরে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ডাইজেশন। কিছু কিছু ক্ষেত্রে কোষের ভিতরে হতে পারে, তাহলে ইন্টারসেলুলার দেখা যায়, তাই আমরা বলবো বোথ এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার। সিলেন্টারেট এবং ক্রিনোফারের মনে রাখবো এই দুটোতেই বোথ, এদের ক্ষেত্রে বোথ এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার দেখা যায়, এদের স্পেসিফিক ইন্টারসেলুলার, এদের দুজনেই বোথ, ঠিক আছে। নেক্সট আর কি রয়েছে, যে কিছু কিছু নিডেরিয়া রয়েছে, যেমন কোরাল, এদের যে বাইরের কঙ্কালটা সেটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এবং এরা নিজেদের দেহের দুটি মূল দেহ গঠন দেখা যায়, একটা হচ্ছে পলিপ আর একটা মেডুসা। পলিপ হচ্ছে যেগুলো সেসাইল অর্থাৎ নিশ্চল এবং সিলিন্ড্রিকাল, নলাকার, যেমন হচ্ছে হাইড্রা বা অ্যাডামসিয়াতে দেখা যায়, এই যে গঠনটা দেখো, এখানে চলতে পারে না, আটকে থাকে জায়গায়, এবং নলাকার। আরেকটা গঠন হচ্ছে আমব্রেলা শেপ, এই দেখো আমব্রেলা শেপ, আমব্রেলা শেপ, এবং এরা মুভ করতে পারে, ঠিক আছে, ফ্রি সুইমিং। সেগুলো হচ্ছে মেডুসা। কোথায় দেখা যায়? কি কি ছিল উদাহরণ? জেলিফিশ, অরেলিয়া বা জেলিফিশ, এদের মধ্যে এটা দেখা যায়। এবার কিছু কিছু নিডেরিয়ান রয়েছে যাদের ক্ষেত্রে, কিছু কিছু এমন নিডেরিয়া রয়েছে যারা দুটোই ফর্মই দেখায়, ডিপেন্ড করে যে দেহের কোন মানে জীবনে কোন একটা দশায়। অর্থাৎ এখানে কি হয়, যে প্রথমে এদের পলিপ তৈরি হয়, পলিপ গুলি অ্যাসেক্সুয়ালি মেডুসাকে প্রডিউস করে, এবং মেডুসা গুলি পরে সেক্সুয়ালি জননের মাধ্যমে এরা পরে আবার পলিপ তৈরি করে। তো কিছু কিছু রয়েছে যাদের ক্ষেত্রে দুটোই দেখা যায়। তো সেই সমস্ত কাদের মধ্যে দেখা যায় এটা, যেমন হচ্ছে ওবেলিয়া, এই সমস্ত নিউট্রিয়েন্টদের ক্ষেত্রে দেখা যায়, এবং এই ঘটনাটাকে বলা হয় মেটাজেনেসিস, মেটাজেনেসিস, ঠিক আছে। বা বলতে পারো যৌনোদয়ের আবর্তন, এগুলো আসে না, বাট মেটাজেনেসিস মনে রাখলেই অনেক, ঠিক আছে। তো দ্যাটস অল। এদের সিমেট্রি আমরা জানি রেডিয়াল সিমেট্রি হয়, এরা কিছু মোস্টলি ম্যারিন এবং অ্যাকোয়াটিক। সেসাইল ফ্রি সুইমিং দুটোই হতে পারে। সেসাইল কোনগুলো? পলিপ হচ্ছে নিশ্চল, আর সচল হচ্ছে বা ফ্রি সুইমিং হচ্ছে মেডুসা ফর্ম, ঠিক আছে। তো পলিপ এবং মেডুসা ফর্মে অনেক সময় কনফিউজ করে কোশ্চেন দেয়,
যদি আমি বলি এর আইডেন্টিফাইং ফিচার কি কি, তাহলে সেগুলো হচ্ছে এক আসবে নিডোব্লাস্ট বা স্টিংগিং ক্যাপসুল। স্টিংগিং ক্যাপসুলের কাজ কি, কোথায় কোথায় প্রেজেন্ট, দেন গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তার ওপেনিং, ডাইজেশন কি প্রকৃতির, পলিপ, মেডুসা এবং মেটাজেনেসিস। ঠিক আছে, উদাহরণ হিসেবে কি কি রয়েছে, উদাহরণ হচ্ছে সি পেন পেন্নাটুলা, পেন পেন্নাটুলা, ফ্যান ফ্যান সি ফ্যান জর্জিনিয়া, ব্রেন কোরাল মেনড্রেনা, সি অ্যানিমন অ্যাডামসিয়া, পর্তুগিজ ম্যান অফ ওয়ার প্যালেসিলিয়া। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এরকম যেগুলো নিমোনিক্স টাইপের বানিয়ে বারবার করলে হয়ে যায়। ঠিক আছে, তো ইউটিউব বা গুগলের মতো ওয়েবসাইটে পেয়ে যাবে কিছু কিছু নিমোনিক্স সার্চ করলে। ঠিক আছে, যে নিমোনিক্সটা তোমার স্যুট করে বা যে নিমোনিক্সটা দিয়ে মনে থাকবে সেই সমস্ত নিমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করো, বিকজ আলটিমেটলি সবসময় অ্যানিমাল কিংডম থেকে দুটো তিনটে চারটে কোশ্চেন আসলে তার মধ্যে দুটো কোশ্চেন স্পেসিফিক উদাহরণ থেকেই হয়। এরকম দিয়ে দেবে যে অ্যাডামসিয়া বা সি অ্যানিমানে কোন ফিচারটা পাওয়া যায়, তোমাকে এরকম বলবে না নিডেরিয়া কোন ফিচার পাওয়া যায়, ও বলবে সি অ্যানিমানে কোন ফিচারটা পাওয়া যায় বা কোন ফিচারটা পাওয়া যায় না। তো আমি যদি সেই অ্যানিমনটা কোন পর্বের মধ্যে আসে সেটাই না জানি, তাহলে করতে পারবো না। তাই এক্সাম্পল গুলো মনে রাখা খুবই জরুরি। ঠিক আছে, এবার দেখে চিনতে আসা উচিত। যেমন এটা হচ্ছে মেডুসা, মেডুসা কোন টাইপের আমরা পড়েছিলাম, আমরা পড়েছিলাম অ্যাডামসিয়া, আমরা পড়েছিলাম অরেলিয়া, জেলিফিশে দেখা যায়, এটা হচ্ছে অরেলিয়া। এটা দেখা গেছিল অ্যাডামসিয়া, হাইড্রা এদের ক্ষেত্রে, এটা হচ্ছে অ্যাডামসিয়া উদাহরণ। ঠিক আছে, পলিপ, দ্যাটস অল। নেক্সট আসছে, নেক্সট পর্ব টিনোফোরা। টিনোফোরদের আমরা সাধারণত সি ওয়ালনাট বা সমুদ্র আখরোটও বলে থাকি। ঠিক আছে, বা অনেক সময় এদেরকে কোম্ব জেলিও বলে। কোম্ব জেলি কেন, যে জেলির মতো রয়েছে, দেখো এই জায়গাটা জেলির মতো, আবার এরকম চিরুনির মতো প্যাটার্ন দেখা যাচ্ছে কোম টাইপের। ঠিক আছে, তো এদেরকে কোম জেলি বলে। এক্সক্লুসিভলি মেরিন, মনে রাখবো এরা হচ্ছে একমাত্র যারা সম্পূর্ণভাবে সামুদ্রিক, বাকি কেউ কিন্তু সম্পূর্ণ ছিল না, ওরা মোস্টলি ছিল। এ হচ্ছে সম্পূর্ণরূপে সামুদ্রিক। অডিও প্রতিসম দেখা যায়, ডিপ্লোপ্লাস্টিক, জানি এসব টিস্যু লেভেল অর্গানাইজেশন। এবার আইডেন্টিফাইং ফিচার কি, যে বডির মধ্যে আটটা এরকম রো থাকে, একটা দুটি তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা রো রয়েছে যেখানে সিলিয়েটেড কমপ্লেট দেখা যায়। এর মধ্যে দেখো এখানে কমপ্লেট দেখতে পাওয়া যাবে, আটটা সারি রয়েছে যেগুলোতে শিলাযুক্ত কমপ্লেট রয়েছে। এবং এরা কি করে, এরা হচ্ছে এর মুভমেন্ট লোকোমোশন হেল্প করে, চলনের সচরাচর চলতে সাহায্য করে। ঠিক আছে, ডাইজেশন আমরা জানি বোথ এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে বায়োলুমিনেসেন্স, বা এরা জৈব জ্যোতি বিচ্ছুরণ করে। অর্থাৎ এই সমস্ত অর্গানিজমরা নিজেরা কি করতে পারে, আলো তৈরি করতে পারে। তাই তো, সজীব বস্তু আলো বিচ্ছুরণ করতে পারে, এই ক্ষমতাটাকে বলে জৈব জ্যোতি বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, এবং এটা ডিনোফোরদের মধ্যে পাওয়া যায়। সেক্সে নট সেপারেট, অর্থাৎ বেশিরভাগটাই উভলিঙ্গ প্রাণী হয়ে থাকে। রিপ্রোডাকশন প্রধানত যৌনজনন প্রক্রিয়া হয়, এবং যদি আহ যে নিষেক প্রক্রিয়াটা, নিষেক সাধারণত দেশের দেহের বাইরে হয়, এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং পরোক্ষ পরিস্ফলন দেখা যায়। উদাহরণ রয়েছে দুটো, পিউরোব্যাকিয়া আর টিনোপ্লানা। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। বেশি কিছু নেই এই চ্যাপ্টারে, এটা পিউরোব্যাকিয়ার একটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে। তো পরবর্তী টিনোফোরা মনে রাখার মতো জিনিস কি রয়েছে, এদের নাম সি ওয়ালনাট বা কমজেলিস। কোম্ব টাইপের, তাহলে কমপ্লেট পাওয়া যাবে আটটা শাড়ি। ঠিক আছে, বায়োলুমিনেসেন্স দেখা যায়, আর এরা হচ্ছে সম্পূর্ণরূপে সামুদ্রিক। ঠিক আছে, চল। নেক্সট ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টাকিমি। চ্যাপ্টাকিমি যে পর্বটা, সেই পর্ব এদের সাধারণত দেহটা যদি লক্ষ্য করে থাকো, তো এদের দেহটা উভয় দিকে চ্যাপ্টা টাইপের হয়, রসোভেন্টালি চ্যাপ্টা, উভয় দিকে চ্যাপ্টা প্রকৃতির। তাই এদেরকে চ্যাপ্টা ক্রিমিও অনেক সময় বলা হয়। এবার এদের বেশিরভাগ যে সমস্ত প্রাণীগুলো রয়েছে এই পর্বের মধ্যে, সেই পর্বের বেশিরভাগ প্রাণীগুলি এরা অন্তঃপরজীবী হয়। অর্থাৎ এরা বেশিরভাগ মানুষ সহ অন্যান্য প্রাণীদের শরীরের মধ্যে পরজীবী রূপে অবস্থান করে। চ্যাপ্টাকিমিরা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল প্রথম এখানে আসে, ট্রিপ্লোব্লাস্টিসিটি আসে, কোন রকম সিলোম নেই, অ্যাসিলোমেট, এবং লেভেল অফ অর্গানিজম আর শরীরের অঙ্গ সংগঠন দেখা যায় এখানে। এবার আইডেন্টিফাইং ফিচার কি, যে হুকস এন্ড সাকার, হুক এবং সাকার কি,
দেখো, যখন কোনো একটা প্রাণী অন্য একটা প্রাণীর শরীরের মধ্যে পরজীবী রূপে বসবাস করবে, তার কি দরকার? প্রথম হচ্ছে সে সেই প্রাণীটির শরীরের মধ্যে আটকে থাকার জন্য একটা অঙ্গ দরকার, সেটা হচ্ছে হুক, যার মাধ্যমে সে সেখানে আটকে থাকবে। আর একটা হচ্ছে চোষক বা সাকার, যার মাধ্যমে সেই প্রাণীটা থেকে ও কি করবে, পুষ্টি গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তো এদের মধ্যে কিছু সংখ্যক প্রাণী রয়েছে যারা কি করে, অনেকে রয়েছে যারা হোস্টের বডি থেকে ডিরেক্টলি বডি সারফেস দিয়ে, কোনো তোষকের দরকার হয় না, দেহ তল দিয়ে অনেকে আবার নিউট্রিশন গ্রহণ করে। ঠিক আছে, এটাও রয়েছে একটা কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে। এবার স্পেসিফিক একটা ফিচার রয়েছে যে এদের মধ্যে একটা সেল রয়েছে, ফ্লেম সেল। এই ফ্লেম সেল কি করে? ইট হেল্পস ইন অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন কথাটা মানে অভিস্রবণ নিয়ন্ত্রণ, অর্থাৎ আহ কোষের মধ্যে আমরা জানি যে এরা সমুদ্রের মধ্যে থাকে, তো সেখানে লবণাক্ত জল, যাতে জল শরীরের মধ্যে না চলে এসে শরীর ফেটে না যায়। ঠিক আছে? তো এই যে অভিস্রবণ প্রক্রিয়াটা, এটাকে কন্ট্রোল করে একটা স্পেসিফিক টাইপের একটা বিশেষ প্রকৃতির কোষ রয়েছে, যার নাম হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। এর একটা কাজ হচ্ছে অসমো রেগুলেশন, অভিস্রবণ নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে এক্সক্রিশন বা রেচন। ঠিক আছে? এরাও উভলিঙ্গ প্রকৃতির হয়, লিঙ্গভেদ দেখা যায় না। তবে এদের ফার্টিলাইজেশনটা মনে রাখার মতো, এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল, এবং ডেভেলপমেন্ট পরোক্ষভাবে নয়, কিছু কিছু লার্ভার দশার মাধ্যমে, লার্ভা দশাগুলি আসে তারপরে পরিষ্কার হয়। কিছু মেম্বার রয়েছে যেমন প্ল্যানেরিয়া, যাদের ক্ষেত্রে উচ্চ পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে, অর্থাৎ যদি কোনো একটা পার্ট আলাদা হয়ে যায়, সেই পার্ট থেকে অনেকগুলো আবার নতুন নতুন প্রাণী তৈরি হতে পারে। ঠিক আছে? উদাহরণ রয়েছে টেপ ওয়ার্ম, টেপ মতো দেখতে, এই যে টেপ ওয়ার্ম বা টিনিয়া, টিনিয়া কোলাই। ঠিক আছে? টিনিয়া। আর ফ্যাসিওলা, ফ্যাসিওলা লিভার ফ্লু, যকৃৎ কৃমি, এরা কোথায় থাকে? যকৃতের মধ্যে। নেক্সট ফাইলাম হচ্ছে অ্যাসেলমিনথিস বা অ্যাসেলমিনথিস। এদের দেহটা গোলাকার হয় ক্রস সেকশন। এবার তুমি বলবে এদেরকে গোল কৃমি কেন বলা হয়, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি কেন বলা হয়? কারণ যদি আমি ক্রস সেকশন কাটি, এখানে এইবার যদি আমি কেটে উপর থেকে দেখি, তো দেখতে এরকম হবে। ওখানে তো চ্যাপটা ছিল এরকম, এরা হচ্ছে এরকম গোল প্রকৃতির, তো এই জন্য এরা হচ্ছে রাউন্ড ওয়ার্মস। এরা কিন্তু বেশিরভাগ পরজীবী হয় না। এরা সাধারণত কিছু কিছু রয়েছে যারা স্বাধীনজীবী রয়েছে, কিছু রয়েছে জলজ, এবং কিছু আবার পরজীবীও রয়েছে, প্লান্ট এবং এনিমেল। এদের আমি যদি আবার সেই জিনিসগুলো বলি, তাহলে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন প্রথম এদের শরীরেই আসে। তারপর এরা হচ্ছে সিউডোসিলম প্রকৃতির, ছদ্মসিলম আছে এদের, ডিপ্লোপ্লাস্টিক, বাইল্যাটারাল সিমেট্রি, সে সমস্ত জিনিসগুলো তো কমন, ওই ছকটা থেকেই হয়ে যাবে এগুলো। এবার স্পেসিফিক আইডেন্টিফাইং ফিচার কি আছে? তো আইডেন্টিফাইং ফিচার বলতে পারো যে অ্যালিমেন্টারি ক্যানাল এখানে কমপ্লিট, এদের যে পোস্টিং রয়েছে সেটা আহ সম্পূর্ণ, এবং একটা গলবিল রয়েছে, পেশিবহুল গলবিল, মাস্কুলার ফ্যারিংস। এটা ইম্পর্টেন্ট যে এদের পোস্টিনালি শুধুমাত্র আহ, সম্পূর্ণ নয়, তার সঙ্গে একটা ফ্যারিংস বা গলবিল উপস্থিত। ঠিক আছে? তারপরে এক্সক্রিটরি টিউব, একটা রেচন নালী রয়েছে, যেটা শরীর থেকে বর্জ্য পদার্থগুলিকে বের করে। সেক্সেস আর সেপারেট, লিঙ্গভেদ এদের মধ্যে উপস্থিত, অর্থাৎ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোকে আলাদাভাবে। তো সেক্সেস আর সেপারেট প্রথমে এখানে কিন্তু হলো অ্যাসাইনমেন্টিসে, মেল এন্ড ফিমেল আলাদা। এবং কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করবো, যে ফিমেল গুলো লঙ্গার হয়, ফিমেলস আর জেনারেলি লঙ্গার দেন মেলস। এবং যদি লঙ্গার হয় তো আরেকটা জিনিস হচ্ছে, মেলের যে ডিস্টাল পার্টটা থাকবে এখানে একটা এরকম এরকম হুক টাইপের থাকবে। ঠিক আছে? আর ফিমেলদের এরকম থাকে না, ফিমেলদের জাস্ট ইউ করবে। একটা জিনিস ফিচার রয়েছে, এই দুটো ফিচার দিয়ে আইডেন্টিফাই করতে পারি মেল আর ফিমেল কে। ফার্টিলাইজেশন বা নিষেক প্রকৃতির, এখানে কি অন্তঃনিষেক হয়, ইন্টারনাল। ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ সাধারণত প্রত্যক্ষ দেখা যায় বা পরোক্ষ, দুটোই পাওয়া যেতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষ, প্রত্যক্ষ হচ্ছে যখন যে আহ শিশু প্রাণীটা রয়েছে সেটা পূর্ণাঙ্গ প্রাণীর মতো দেখতে হবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ। আর কিছু কিছুটা আলাদা রকমের হয় একদম, সেটা হচ্ছে পরোক্ষ। এদের ক্ষেত্রে দুটোই দেখা যায়, কিছু কিছুতে প্রত্যক্ষ, কিছু কিছুতে পরোক্ষ।
ঠিক আছে, উদাহরণ হিসেবে মনে রাখতে পারি অ্যাসক্যারিস বা গোলক্রিমি, উসেরেরিয়া বা ফাইলেরিয়া ওয়ার্ম, অ্যাঙ্ক্লাইস্টোমা বা হুকওয়ার্ম। ঠিক আছে, ওয়ার্ম কথাগুলো যতগুলো আছে বেশিরভাগ সবগুলো এখানে ইউজ হবে। ঠিক আছে, গোলক্রিমি, রাউন্ড ওয়ার্ম, গোলক্রিমি মেইনলি বোঝায় কোনটাকে, অ্যাসক্যারিসকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে উদাহরণ। নেক্সট ইজ অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী, পর্ব অঙ্গুরিমাল। তো এরাও সাধারণত জলজ হয়, উভয় স্বাদু জল এবং সামুদ্রিক জলে পাওয়া যায় এদেরকে। কিছু কিছু রয়েছে যারা স্থলজ হয়ে থাকে, টেরেস্ট্রিয়াল। এরা স্বাধীনজীবী হতে পারে, আবার পরজীবী হতে পারে, প্যারাসিটিক। এদের শরীরের গঠন যদি বলি তাহলে অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন, অর্থাৎ আহ, অঙ্গতন্ত্র, তাই তো, দেখা যায় অঙ্গতন্ত্র স্তরীয় সংগঠন দেখা যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ডিপ্লোব্লাস্টিক ত্রিস্তরীয় গঠন। হ্যাঁ, এদের ক্ষেত্রে আমি বলেছিলাম সেগমেন্টেশন টার্মটা আসবে, তো মেটামেরিক্যাল সেগমেন্টেশন দেখা যায় অঙ্গুরিমালদের ক্ষেত্রে, তাই তো। এই দেখতে পাচ্ছ, এই যে এগুলো মেটামার, এই যে সব মেটামার, প্রত্যেকটা সেগমেন্ট বলে মেটামার্স। এই জন্য এই পুরো ফাইলাম, এই পর্বটার নাম অ্যানিলিড বা অঙ্গুরিমাল কেন? কারণ তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তো ল্যাটিন কথা অ্যানুলাস কথাটা থেকে এসছে, অ্যানুলাস মানে হচ্ছে লিটল রিং। তো অনেকগুলো মনে হচ্ছে অনেকগুলো রিং 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 রাখা আছে, দ্যাট ইজ এর নাম অ্যানিলিডা। ঠিক আছে, এদের ক্ষেত্রে কিছু লঙ্গিটিউডিনাল এবং সার্কুলার মাসেলও দেখা যায়, তাই তো, অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশি যেগুলো চলনে সাহায্য করে। ওকে, অ্যাকোয়াটিক অ্যানিলিড বা যদি বলি জলজ অঙ্গুরিমাল প্রাণীরা, তো এদের ক্ষেত্রে জলজ অঙ্গুরিমাল প্রাণী যেমন নেরেইস, যেমন বলি দেখি নেরেইস, এই যে নেরেইস, এদের ক্ষেত্রে পার্শ্বীয় কিছু আহ উপাঙ্গ দেখা যায়, পার্শ্বীয় উপাঙ্গ যেগুলোকে বলা হয় প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া। এবং এদের কাজ কি, এরা সুইমিং এ হেল্প করে, সাঁতারে সাহায্য করে। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম আমি বলেছিলাম যে বদ্ধ সংবহনতন্ত্র শুধুমাত্র অ্যানিলিডা এবং কর্ডেটাতেই দেখা যায়। ঠিক আছে, তো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম পাওয়া যায় এদের মধ্যে। দেন নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামে একটা জিনিস, নেফ্রিডিয়া বা নেফ্রিডিয়াম নামে কিছু অঙ্গ রয়েছে যেগুলো অসমো রেগুলেশন বা অভিস্রবণ নিয়ন্ত্রণ এবং এক্সক্রিশন বা রেচন দেখে। এরকম একটা ছিল শিখা হোল, যেটা ছিল কার ক্ষেত্রে, প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। সেরকম অ্যানিলিডাতে থাকে নেফ্রিডিয়া। ঠিক আছে, আমাদের যেমন কিডনি রয়েছে, এদের ক্ষেত্রে নেফ্রিডিয়া। এদের ক্ষেত্রে আহ স্নায়ু তন্ত্র যদি বলি, তো স্নায়ুতন্ত্র হচ্ছে দুটো এরকম, দুটি অঙ্কীয় স্নায়ুরজ্জ থাকে, যার মধ্যে গ্যাংলিয়া থাকে কিছু। ঠিক আছে, পেয়ার্ড গ্যাংলিয়া, যুগ্ম গ্যাংলিয়া দেখা যায় এরকম। তো গঠনটা কিরকম হবে, গঠনটা ঠিক এরকম, যে দুটো, একটা পেয়ার্ড গ্যাংলিয়া যাচ্ছে, যে নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ পেয়ার্ড গ্যাংলিয়া, এরকম পেয়ার্ড গ্যাংলিয়া থাকে, পেয়ার্ড গ্যাংলিয়া যেগুলো কানেক্টেড বাই ল্যাটারাল নার্ভস টু আ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, ল্যাটারাল নার্ভ দিয়ে ভেন্ট্রাল নার্ভ কর্ডের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, আহ পার্শ্বীয়, তাহলে বলতে পারো, এভাবে বলতে পারো যে গ্যাংলিয়া গুলো সেরকম পার্শ্বীয় স্নায়ুগুলির মাধ্যমে, স্নায়ু রজ্জুর মাধ্যমে এরা যুক্ত থাকে। ঠিক আছে, একটা কানেকশন টাইপের। ঠিক আছে, নেরেইস বা যে সমস্ত জলজ ফর্ম গুলো রয়েছে, এরা সাধারণত ভিন্নবাসী এবং এক লিঙ্গ হয়, এদের মধ্যে হয় পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ হবে। কিন্তু আর্থওয়ার্ম বা লিচেস যদি বলি, তো কেঁচো, জোঁক, এরা সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়ে থাকে। রিপ্রোডাকশন জননক্রিয়া যৌন প্রকৃতির মাধ্যমে হবে। উদাহরণ হচ্ছে নেরেস, এটা অ্যাকোয়াটিক ফর্ম। ঠিক আছে, জলজ ফর্মের মধ্যে আর্থওয়ার্ম রয়েছে, ফেরেতিমা পস্তামা, ব্লাড সাকিং লিচ বা জোঁক, রক্তচোষক জোঁক বা হেরুডিনেরিয়া, হিরুডিনেরিয়া। ঠিক আছে, এই সমস্তগুলি রয়েছে। তো আইডেন্টিফাইং ফিচার এখানে কি ছিল, মনে রাখবো মেটামেরিক্যাল সেগমেন্টেশন, ক্লোজ সার্কুলেশন, প্যারাপোডিয়া যেটা অ্যাকোয়াটিক ফার্ম গুলোতে দেখা গেছিল, সাঁতারে সাহায্য করছিল, নেফ্রিডিয়া। এবং আরেকটা জিনিস ছিল যে এদের জলজগুলি এক লিঙ্গ হয় এবং স্থলজ ফর্ম গুলি উভলিঙ্গ হয়ে থাকে।
সাধারণত। ঠিক আছে, নেক্সট যে পর্বটা আছে সেই পর্বটা একটু বেশি, আহ এই পর্বটা হচ্ছে পুরো প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব, তাই তো? প্রায় পৃথিবীর যত সমস্ত প্রাণী রয়েছে তার প্রায় 2/3, 2/3 তার থেকেও বেশি হচ্ছে সন্ধিবদ্ধ প্রাণী। ঠিক আছে, এবং লেভেল অফ অর্গানাইজেশন অ্যাজ ইউজুয়াল, অর্গান সিস্টেম অর্গতন্ত্রীয়, দ্বিপার্শ্ব প্রতিসম, ডিপ্লোপ্লাস্টিক, সিলোমেট, সব কমন। এবার এদের যে, আচ্ছা এবার এরা সব থেকে বেশি পরিমাণে কেন প্রেজেন্ট হয়ে যায় বুঝতে হবে। কিছু জিনিস রয়েছে যারা, যা যে সমস্ত জিনিস গঠনের কারণেই এরা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং সব থেকে বেশি রয়েছে এরা, তাই তো? তো সেটা হচ্ছে যে এদের বডি কভার্ড বাই কাইটিনাস স্কেলেটন, অর্থাৎ এদের যে বহিঃকঙ্কালটা রয়েছে না, সেটা কাইটিন দিয়ে নির্মিত। কাইটিন হচ্ছে একটা খুবই স্ট্রং, খুবই হার্ড একটা ম্যাটেরিয়াল, যেটাকে অত সহজে ভাঙা সম্ভব নয় বা ডিকম্পোজ করা, বিয়োজিত করা যায় না অত সহজ। ঠিক আছে, বডির মধ্যে কি কি পার্ট রয়েছে সেগুলো রয়েছে হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন। এবং এদের নামটা কোত্থেকে এসছে, আর্থ্রোপোডা, সেটা বোঝো। আর্থোস মানে হচ্ছে জয়েন্ট, ঠিক আছে, আর পোডা মানে হচ্ছে, পোডা পোডা মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স, অর্থাৎ সন্ধিযুক্ত উপাঙ্গ দেখা যায় এদের শরীরে, সন্ধিযুক্ত উপাঙ্গ। তাহলে এদের যে উপাঙ্গ গুলো পাবো, বা পা, হাত, যতগুলো উপাঙ্গ রয়েছে সবগুলো দেখবো এরকম সিঙ্গেল নয়, এদের মধ্যে সন্ধি রয়েছে। এ দেখো, এরকম টাইপের, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট জয়েন্ট, এই যে সন্ধিপদ, এই জন্য এদের বলা হচ্ছে সন্ধিপদ প্রাণী। এদের রেসপিরেটরি অর্গান বা শ্বাসঙ্গ হিসেবে রয়েছে এইদার গিল বা ফুলকা, বা রয়েছে বই ফুলকা বুক গিলস, বুক লাংস, বই ফুসফুস বা ট্রাকিয় তন্ত্র থাকে। এবার কারো ক্ষেত্রে গিল রয়েছে, কারো ক্ষেত্রে বুক গিল, কারো ক্ষেত্রে বুক গালা, এভাবে। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেম মনে রাখবো ক্লোজ নয় কিন্তু, ক্লোজ শুধুমাত্র অ্যানিলিডা এবং কর্ডাটাই ছিল। আর্থ্রোপোডা সঙ্গীবদ্ধের ক্ষেত্রে এটা কিরকম টাইপের হবে, ওপেন প্রকৃতির, খোলা, মুক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, এদের সেন্সরি অর্গান হিসেবে বা জ্ঞানেন্দ্রিয় হিসেবে কে রয়েছে, অ্যান্টেনা বা শুঙ্গ যেটাকে বলি, চক্ষু, আইস, চক্ষু। ঠিক আছে, স্ট্যাটো সিস্ট বা ভারসাম্য রক্ষাকারী অর্গান, এই সমস্ত জিনিসগুলো থাকে জ্ঞানেন্দ্রিয় হিসেবে। আর রেচনের সাহায্য করে ম্যালপিজিয়ান পিপুল, প্রধানত এরা ডায়োসিয়াস হয় বা উভলিঙ্গ, সরি ডায়োসিয়াস মানে সরি ভিন্নবাসী, বা ডায়োসিয়াস মানে বলতে পারো এক লিঙ্গ, এক লিঙ্গ বা ভিন্নবাসী। ঠিক আছে, ফার্টিলাইজেশন ইন্টারনাল হয়ে থাকে, প্রধানত এরা Irfan, ওভিপারাস হয়। we need to close the session in a minute. ओके सर, अभी हो गया, बस हाँ, एग्जाम्पल ठीक। बता दो। Okay. তো এদের নিষেক প্রক্রিয়া সাধারণত অন্তঃনিষেক হয়ে থাকে, অর্থাৎ কোষের ভিতরে, sorry, দেহের ভিতরেই নিষেক হয়ে থাকবে। এবং মোস্টলি ওভিপেরাস মানে এরা সাধারণত অন্ডজ বা ডিম পাড়ে। এদের যদি আমি বলি যে পরিস্ফুরণ কি প্রকৃতির হয়, তো পরিস্ফুরণ প্রত্যক্ষ এবং পরোক্ষ দূরে দেখা যাবে। অর্থাৎ হতে পারে যে এদের যে শিশুরা পূর্ণাঙ্গদের মতো দেখতে হতে পারে, আবার নাও হতে পারে, ডিরেক্ট এরা দুটোই দেখা যায়। উদাহরণ হিসেবে এখানে মনে রাখতে হবে যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট গুণগুলো, মানে আহ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গুলোকে আমরা শুধু মনে রাখছি এখানে, সেগুলো হচ্ছে এপিস বা যেটাকে আমরা বলে থাকি মৌমাছি, তাই তো, মৌমাছি, হানিবি, সিল্ক ওয়ার্ম বা রেশম মথ, লেসিফার বা লাক্ষা পতঙ্গ। ঠিক আছে, ল্যাকেন্সেট, ভেক্টর বা কোনগুলি হচ্ছে বাহক হিসেবে আসবে, যেমন অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস। এরা বিভিন্ন রকম মশা যারা বিভিন্ন আহ রোগের পরজীবীগুলোকে বা যে ব্যাকটেরিয়া, ভাইরাস রয়েছে সেগুলোকে পরিবহন করে থাকে। গ্রিগেরিয়ান পেস্ট বলতে পারো, যুদ্ধচর পেস্ট মানে যেগুলো হচ্ছে খুব বেশি ভয়, মানে আমাদের শস্য পদার্থ জিনিসগুলোকে খারাপ করে দেয়, যেমন হচ্ছে লোকাস্টা বা লোকাস্ট। ঠিক আছে, এবং জীবন্ত জীবাশ্ম হিসেবে রয়েছে লিমুলাস বা রাজ কাঁকড়া। এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, কারণ এদের এই পর্বের মানে এর সময় সঙ্গে যেগুলো পাওয়া যেত, যে সমস্ত প্রাণীগুলো তারা প্রায় সবাই হারিয়ে গেছে। এই সমস্ত প্রাণীগুলো এখনো রয়েছে, যারা খুব কম সংখ্যক রয়েছে। তো এদেরকে লিভিং ফসিল বলা হয়, এরা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, এরা রয়েছে এবং এদের মধ্যে খুব বেশি চেঞ্জও আসছে না।
দ্যাট ইজ এরা হচ্ছে লিভিং প্রসেস বা জীবন্ত জীবাশ্ম। উদাহরণ হচ্ছে রাজ কাঁকড়া বা লিমুলাস। তো দ্যাটস অল অ্যাবাউট আর্থ্রোপোডা।